সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের বিশিষ্ট লেখক গোলাম মুর্শিদ তার মাইকেলের ২০০ বছর বইয়ে ভারতে ব্রিটিশ শাসনের ইতিবাচক দিক নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। বঙ্গদেশ মোগল শাসনের অন্তর্ভুক্ত হয় ১৬ শতকের দ্বিতীয় ভাগে। তার আগেকার ৪৫০ বছর সে ছিল মধ্যপ্রাচ্য এবং উত্তর ভারত থেকে আগত মুসলমানদের শাসনাধীন। মোগলদের আগমনের পর তার যেটুকু স্বাধীনতা ছিল তাও লোপ পায় এবং সে দিল্লির একটি উপনিবেশে পরিণত হয়। সেই উপনিবেশ থেকে যতদূর সম্ভব বেশি লাভবান হওয়ার জন্য মোগলরা নতুন রাজস্ব ও শাসন ব্যবস্থা প্রবর্তন করে, যেমন জমি জরিপ করে এবং তাতে নতুন কর আরোপ করে। তাছাড়া ব্যবসা বাণিজ্যর সম্প্রসারণ করার জন্য মোগলরা যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করেছিল, কিন্তু জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণে তারা দৃশ্যত কোনো উদ্যোগ নেয়নি। বাংলার শেষ দুই নবাব আলীবর্দী খান এবং সিরাজউদ্দৌলা মোগল শাসন পদ্ধতি বজায় রাখেন। তারপর সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালে বঙ্গদেশকে তাদের উপনিবেশে পরিণত করে। বিষয় আশয়ের দিক থেকে দেখলে মোগল এবং ইংরেজ উপনিবেশ বিশেষ কোনো পার্থক্য ছিল না, কিন্তু প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক দিয়ে দেখলে মোগল আর ইংরেজ উপনিবেশে আকাশ পাতাল পার্থক্য ছিল। মোগলদের মধ্যযুগীয় শাসন ব্যবস্থার তুলনায় ইংরেজ আমলে লিখিত আইনের প্রয়োগ ও বিচার ব্যবস্থা এবং শিক্ষা পদ্ধতি সবকিছুই গড়ে উঠেছিল আধুনিকতার পথ ধরে। দৃষ্টান্তস্বরূপ ক্যালকাটা মেয়ার্স কোড ১৭২৬, সুপ্রিম কোর্ট, জ্ঞান বিজ্ঞানের চর্চা ইত্যাদির কথা সব প্রথমে বলা যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল শাসন পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা এবং ভাবনার ক্ষেত্রে। এশিয়াটিক সোসাইটি, ছাপাখানা স্থাপন, সাময়িক পত্রিকা প্রকাশ, ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, টেক্সট বুক সোসাইটি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিটি স্থাপনা অগ্রগতির সোপানের মতো বিবেচিত হতে পারে। ব্যবসা বাণিজ্য, রাজ্য বিস্তার ও দেশ শাসনের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বদেশ থেকে সৈন্য সামন্ত নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তাছাড়া দেশ শাসনের জন্য প্রয়োজন ছিল প্রশিক্ষিত কর্মচারী নিয়ে আসার। অচিরেই কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল যে দক্ষতার সঙ্গে দেশ শাসন ও ব্যবসা বাণিজ্য করতে হলে দেশের ভাষা, ইতিহাস, ভূগোল, ধর্ম এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক। কিন্তু কোম্পানি একেবারে প্রথম দিকে যাদের নিয়ে এসেছিল তারা সাধারণ লেখাপড়া জানলেও বঙ্গদেশ তথা ভারতবর্ষের ইতিহাস, ভূগোল অথবা দেশ শাসন সম্পর্কে বিশেষ কিছু জানত না। প্রখ্যাত ভাষা বিজ্ঞানী ও পণ্ডিত উইলিয়াম জোন্স কলকাতায় এসে বিচারপতি হয়েছিলেন। অক্সফোর্ডে অধ্যয়নকালে তিনি ২৮টি ভাষা শিখেছিলেন। তাছাড়া লন্ডনের মিডলিন থেকে হয়েছিলেন ব্যারিস্টার। কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সামগ্রিকভাবে ভারতবর্ষ সম্পর্কে তিনি তেমন কিছু জানতেন না। তবে তিনি তার বিশেষত্ব ও পাণ্ডিত্য দিয়ে
1784 সালে এশিয়াটিক সোসাইটি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সবার আগে সংস্কৃতের সঙ্গে গ্রিক ও ল্যাটিন ভাষার সাদৃশ্য আবিষ্কার করেন। তার প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটিতে ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, ভাষা, সংস্কৃতি ইত্যাদি নিয়ে গবেষণা আরম্ভ হয়। কিন্তু দেশ শাসনের জন্য যে কেরানিকুল এবং শত শত কর্মকর্তার প্রয়োজন ছিল, তাদের সে বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা এশিয়াটিক সোসাইটিতে ছিল না। তাই তাদের শিক্ষার জন্য স্থাপন করতে হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। সেখানে লেখাপড়ার জন্য দরকার হয়েছিল নানা বিষয়ের পাঠ্যপুস্তক। এরকমের শিক্ষা ব্যবস্থার কথা ইংরেজপূর্ব বঙ্গদেশ অথবা ভারতবর্ষে কল্পনা করা যেত না। তারপর দেশীয়দের জন্যও শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। এর জন্য ধীরে ধীরে স্থাপিত হলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। টেক্সট বুক সোসাইটিও গঠিত হলো এইসব স্কুলের পাঠ্য বই লেখার উদ্দেশ্যে। বিচিত্র আয়োজন নিয়ে বিস্তার লাভ করেছিল ইংরেজ শাসিত বঙ্গদেশ। দেশ শাসনের পাশাপাশি সমাজে নতুন নতুন যে সমস্ত উদ্যোগ দেখা দিল, সেসব বিষয়ের সঙ্গেও এর আগে বঙ্গদেশের মানুষের পরিচয় ছিল না। যেমন 1818 সালের আগে বাংলা ভাষায় কোনো পত্রপত্রিকা ছিল না, অথবা 1834 সালের আগে চা উৎপাদনের কোনো বাগিচা শিল্প ছিল না। 19 শতকের সেই বাঙালি সমাজে রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ প্রতিভাবান ব্যক্তির আবির্ভাব ঘটেছিল। ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে দেখা দিয়েছিল রামদুলাল দের মতো ধনিক শ্রেণী আর নবকৃষ্ণ দেবের মতন নতুন জমিদার শ্রেণী। তাদের পরবর্তী প্রজন্মের সদস্যরা নিয়ে গড়ে উঠেছিল শিক্ষিত ভদ্রলোক ও বাবু শ্রেণী। জমিদার, তালুকদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ভূমি নির্ভর ব্যক্তিতে দেশ ছেয়ে গিয়েছিল। আরেক দল গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া শিখতে আরম্ভ করল বিদ্যাসাগরের মতো। কেউ বা কলকাতায় গিয়ে বাসা বাঁধলেন আইনজীবী রাজনারায়ণ দত্তের মতো। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।